স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। শতভাগ পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানির যোগান দেয়া প্রায় অসম্ভব এক কাজ, তারপরেও সবুজেই বেশি আস্থা রাখতে হবে সরকারকে। এইসব নিয়ে আজকের আলোচনা আরাম ও ব্যারাম। কথা বলতে স্টুডিওতে আছেন ৯ নম্বর সেক্টরের সাব কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ, আছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনসারুল করিম এবং সিভিল নেতা রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। মেজর জিয়াউদ্দিন আহমেদ, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চল থেকে রামপাল বিদ্যুৎ প্রকল্প এলাকা ১৪ কিলোমিটার দূরে, সরকারি হিসাবে বিশ্ব ঐতিহ্য এলাকা থেকে প্রকল্পের দূরত্ব ৬৯ কিলোমিটার। এই দূরত্বের পরও রামপাল বিদ্যুৎ প্রকল্প বিরোধিতা করছেন পরিবেশবাদীদের বড় একটি অংশ। এই বিরোধিতা আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা ওই চিলে কান নিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। কারণ এর উপরে যারা পক্ষ বিপক্ষ কারো কোনো যথার্থ ডকুমেন্ট আমাদের কারো কাছে নেই। আপনার এই যে লক্ষ লক্ষ লিটার আপনার তেল, গ্যাস, কয়লা এগুলো আসবে, তার এটা কেমন করে হবে, সেটা নামানো ওঠানো কেমন করে হবে, সেটা কতটা পরিবেশের উপর ব্যাঘাত ঘটতে পারে, এর কোনো যথার্থ ব্যাখ্যা সরকার পক্ষ থেকেও দেওয়া হয়নি। আবার যারা বিরোধিতা করছে এটার, তারাও বলছেন না যে তাদের কাছে ইনফরমেশনটা কী, যে এটা কীভাবে আপনার সুন্দরবনকে ধ্বংস করবে। সুন্দরবনকে ধ্বংস করার আশঙ্কা আমাদের মধ্যেও যে নেই তা না। আমি ভারতীয় কোম্পানির এক সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করছিলাম যে আপনারা এই যে লক্ষ লক্ষ টন কয়লা আনবেন, এটা ডিসবার্সমেন্ট কী করে হবে, আনলোডিং কী করে হবে, লোডিং কী করে হবে, তো আমরা জানি না। উনি বলছেন, লুক, এটা আমরা তো প্লেস করবো সোয়াচ অফ নো গ্রাউন্ডে। এই যে মানে ইয়েগুলো, মাস্টার ভেসেলগুলো আমরা সোয়াচ অফ নো গ্রাউন্ডে প্লেস করে ওখান থেকে ট্রান্সফার করে লাইটারেজে দেব, সেখান থেকে লাইটারেজ এসে আপনার প্রকল্পে দিবে। এই দুটো জায়গায় কিন্তু সংঘাতময়। কারণ সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে খুবই স্টর্মি এরিয়া। সোয়াচ অফ নো গ্রাউন্ড সম্পর্কে সারা বিশ্বের বিজ্ঞানীদের, সমরবিদদের একটা যথার্থ ধারণা আছে। থাই এক জেনারেলের সাথে আমার পরিচয় ঘটেছিল যখন আমাকে দেশ থেকে বিতাড়িত করেছিল জেনারেল এরশাদ ক্ষমতায় এসে। তখন থাই জেনারেলকে বলছিলাম যে আমরা মাছ ধরি এই সোয়াচ অফ নো গ্রাউন্ডের আশেপাশে। তো বলে, দিস ইজ নো সোয়াচ অফ নো গ্রাউন্ড, দিস ইজ ডায়মন্ড ফিল্ড। ওরা জানে এটা কত বড় একটা এনরিচড ফিশারি, এবং আপনি খালি চোখে গেলেও দেখতে পাবেন যে লক্ষ লক্ষ মাছ সেখানে কেলি করছে, সেখানে ব্রিডিং হচ্ছে ইত্যাদি। সেইখানে আপনি মাদার ভেসেল রাখবেন এবং সেখান থেকে আনলোড করবেন কয়লা, এর একটা বড় অংশ কিন্তু পানিতে পড়ে যাবে, সোয়াচ অফ নো গ্রাউন্ডের পানিতে পড়বে, পানিটা পলিউটেড হবে। এর একটা সংকটজনক অবস্থান। আর একটা হচ্ছে, আপনি যখন সুন্দরবনের মধ্যে নিয়ে আসলেন, সুন্দরবন থেকে ৬৯ মাইল দূর, ৯০ মাইল দূর, এসব কথা হচ্ছে বোগাস। সুন্দরবন থেকে রামপাল বিদ্যুৎ ১২-১৪ মাইল দূর। আপনি তো ওই এলাকায় গেছেন। মোংলার অপোজিটে যে টিপ অফ সুন্দরবন, হ্যাঁ, এই জায়গাটা থেকে রামপাল বিদ্যুৎ ১২-১৪ মাইল হতে পারে ম্যাক্সিমাম। তো কাজে ৬৯ মাইল এগুলো বলা হচ্ছে জনগণকে, জনগণের চোখে মানে একটা ধোঁয়াশা সৃষ্টি করা, আর কিছু না। আমরা বুঝি যে সুন্দরবন খুবই সেন্সিটিভ একটা ফরেস্ট। আজকে এটা বেশি সেন্সিটিভ হচ্ছে। বিজ্ঞানের অগ্রযাত্রা, ডিফারেন্ট আপনার সিস্টেমে সুন্দরবনকে এক্সট্র্যাক্ট করা, সুন্দরবন থেকে চুরি হওয়া, সুন্দরবন থেকে ধ্বংস করা সুন্দরবনকে, এর মধ্য দিয়ে সুন্দরবন আজকে খুবই একটা সেন্সিটিভ এরিয়া। ওকে, এবং আমরা আবার আপনার কাছে আসছি। আমি একটু ডক্টর আনসারুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে যে কথা আসলে শুরু করলেন মেজর জিয়া, আপনি শুনলেন যে সুন্দরবনের ক্ষতি হওয়া প্রসঙ্গে সোয়াচ এরিয়াতে মাল বা কয়লা লাইটারেজ শিপে দেওয়া পর্যন্ত বা যা নৌকায় দেওয়া পর্যন্ত পরে মাছের ক্ষতি হওয়া, অন্য ক্ষতি হয়, এই ক্ষতিগুলির বিষয়গুলি সরকার আসলে ভাবছে কিনা, সরকারের কাছে কোনো আসলে পরিপূর্ণ তথ্য আছে কিনা আপনার বিবেচনায়? ধন্যবাদ খালেদ সাহেব আপনাকে এবং
ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শক শ্রোতাকেও যে আমাকে আপনারা এই সুন্দরবনের উপরে কিছু বলার জন্যই আলোচনায় আমাকে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিচ্ছেন। আসলে সুন্দরবনটা বাংলাদেশের মানুষের কাছে এটা একটা আবেগ, কারণ এটা বাংলাদেশের মানুষের কাছে এটা একটা গৌরব বলে। আমার কাছে ব্যক্তিগতভাবে এটা একটু বেশি আবেগ এই জন্যেই 1983 সাল থেকে 2003-4 সাল পর্যন্ত যতদিন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, প্রতি বছর আমাকে সুন্দরবন যেতে হয়েছে আমার গবেষণা কাজের জন্য। তা আমি সুন্দরবনকে অত্যন্ত ক্লোজলি দেখেছি। তো সুন্দরবনের পরিবেশ যে বিপন্ন, সেটা আমরা রামপাল বিষয়ে যখন আমাদের কাছে ছিল না, তখন থেকে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সুন্দরবনের বিপন্নতা, এটার কারণ অনেকগুলি। কিছু প্রাকৃতিক কারণ আছে। প্রাকৃতিক কারণ এই সেন্সে বলছি, সুন্দরবন এটা একটা ডাইনামিক ইকোসিস্টেম। এটা এক জায়গায় স্থির হয়ে থাকে না, এটা প্রতিনিয়ত এটা পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের মধ্যে তার একটা ঐক্য সে গড়ে তুলেছে। কিন্তু এই প্রাকৃতিক ভারসাম্যটা মানুষের অন্যান্য কারণে, মানুষের উন্নয়নের কারণে, আমি যদি বলতে চাই, মানুষের যে স্বাভাবিক যে উন্নয়নের ধারা, এই ধারায় সুন্দরবনকে আমরা বিপন্ন করে যাচ্ছি। প্রথমে যেটা করছি সেটা হলো ফারাক্কাবাদের কারণে গঙ্গার পানি যখন কমে গেল, সুন্দরবনে আমরা লবণাক্ততা বৃদ্ধি দেখেছি এবং এই লবণাক্ততা বৃদ্ধির কারণেও কিন্তু সুন্দরবনের অস্তিত্ব আমরা বিপন্ন বলেছি। তখন আমরা স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটি মানুষ ওই ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। এরপরে যখন আমাদের দেশ এখন অগ্রগতি হচ্ছে, দেশে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, অর্থনৈতিক অগ্রগতির ধারায় আমরা বিভিন্নভাবে সুন্দরবনের আশেপাশে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট বানাচ্ছি, বাঁধ বানাচ্ছি, আমরা ওখানে বন্দর করেছি, বন্দরের সাথে এখন এখানে ইপিজেড করেছি, ইপিজেডের পরে এখন এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছি, ওখানে ইন্ডাস্ট্রি করতেছি, এখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র রেলওয়ে করতে চাচ্ছি। এবং ভবিষ্যতে যদি দক্ষিণ পশ্চিমাঞ্চলকে যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হয়, তাহলে আরও উন্নয়নের কর্মকাণ্ড এখানে হবে। তাহলে সব কিছু মিলিয়ে কিন্তু সুন্দরবনের উপর তার একটা প্রভাব পড়বে। যদি স্পেসিফিক্যালি আমি জিয়া ভাই যেটা বলছেন যে বিভিন্ন জায়গায় যখন কয়লার ওঠানামা হবে, তার যদি ডাস্ট যদি সমুদ্রে পড়ে, তাহলে তাতে তো পলিউশন হবে, এটা অবধারিত। কয়লা ডাস্ট যদি পড়ে কিছুটা পলিউশন হবে, তবে এই পলিউশন কতটুকু সহনীয় হবে, আমাদের ইকোসিস্টেম কতটুকু সহনীয় করবে। কিছুদিন আগে আমার কাছে একটা তথ্য আছে, যেটা আপনি অস্ট্রেলিয়ার কাছে যে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গ্রেট ব্যারিয়ার রিফেরকে চ্যালেঞ্জ করে ওটার অ্যাবোর্ড পয়েন্ট বলে একটা পোর্ট আছে, অস্ট্রেলিয়া থেকে কয়লা রপ্তানি করবে বহির্বিশ্বে। ওখানকার পরিবেশবাদীরা প্রচণ্ডভাবে তার বিরোধিতা করেছিল। ইউনেস্কো তাকে খুব স্ট্রংলি এটার কনসার্ন এক্সপ্রেস করেছিল। পরে দেখা গেল যে তাদের ট্রান্সপোর্টেশনের মধ্যে যে তারা কতগুলি শর্ত দিয়ে বলছে যে এই শর্ত যদি পালন করা হয় তাহলে এখানে পোর্ট করা যাবে। অর্থাৎ মানুষের উন্নয়নের যে ধারা, এই ধারা যদি অব্যাহত রাখতে হয়, তাহলে পরিবেশের যে ক্ষতিকর প্রভাব, সেটাকে প্রশমিত করার জন্য যে টেকনোলজি, সেই টেকনোলজি ব্যবহার করে সেটাকে প্রশমিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আমরা আসছি আবার আপনার কাছে। আমি কি এক লাইনে একটু জানতে চাইবো, যেটা ট্রান্সফার করিম, যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করার ক্ষেত্রে সরকার এই পরিবেশ সংরক্ষণ করার বা সুন্দরবনের যে ডাইনামিক রূপটি দেখার সেগুলি মাথায় রেখেছে কিনা? অর্থাৎ রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলে সুন্দরবনের ক্ষতি হবে কি হবে না, না সহনীয় মাত্রায়? এখন এটা নিয়ে যদি স্পেসিফিক্যালি যদি আমি বলি, এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে, প্রথমে যেটা আমি বলছি যে আমরা স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, আমরা সুন্দরবনের পরিবেশ সম্পর্কে আমরা আবেগ আছে এবং এটা নিয়ে আমরা খুবই কনসার্ন। আমরা আশঙ্কা করছি যে কোনো ধরনের সুন্দরবনের উপরে যেন কোনো ক্ষতিকর প্রভাব না হয়, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে যে না, সুন্দরবন ক্ষতি হবে এবং সুন্দরবন নিচ্ছিন্ন হয়ে যাবে। এবং তৃতীয় মত হচ্ছে
যে না, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে সরকারের মত। আপনার মত চতুর্থ। না, আমার মত চতুর্থ হচ্ছে, আমার মত যেটা, সেটা হচ্ছে যে এখন সুন্দরবনের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, সেটা তার প্রযুক্তিগত যে অগ্রগতি, সেটার সাথে যারা নিশ্চিহ্ন হবে বলে যেটা তার যারা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে বলে যারা বলছে, তাদের সাথে আমি একমত না। কারণ আমাকে জি, আপনার মতটা বলেন, আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে যাবো। যে আপনি ধরা যাক নিশ্চিহ্ন হয়ে যাবে, যেটা 100 নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনি বলছেন কতখানি নিশ্চিহ্ন হবে? আমি বলছি যদি টেকনোলজি যেটা আছে সেটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, মোটেই কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, সঠিকভাবে টেকনোলজি ব্যবহার করলে মোটে কোনো প্রভাব পড়বে না। প্রিন্স ভাই, আমি প্রশ্ন করার আগে এই জিয়া ভাই এবং ডক্টর আনসারুল করিমের বক্তব্যের প্রেক্ষিতে আপনার কোনো কিছু বলার থাকলে যদি আমি আপনি একটু ছোট বলেন। করে দুই তিনটা পয়েন্ট একটু বলতে পারি। একটা হচ্ছে যে কোশ্চেনটা আপনি প্রথমে তুললেন দূরত্বকে নিয়ে, তো এইটা আমি জানি না, এটা যে ভাই বলছেন যে কেন এই কন্ট্রোভার্সি আসছে, যেটা ওনারা 79 বলছেন সেটাকে 69 বলছেন 69 বা 79, যেটা যে রামসার যে পয়েন্টটাকে চিহ্নিত করছে তাই। কিন্তু সুন্দরবন এরিয়া যদি বলেন, এখন ধরেন একটা বাড়ির একটা আঙ্গিনাও তো বাড়ির অংশ, সেইটা বিবেচনা করলে আমরা তো দেখি 4 কিলোমিটার দূরে, আর কিচ্ছু না। আপনি বাংলায় যে গুগলে আপনি ম্যাপে সার্চ দেন, ওইখানে বসে দেখা দেখেছি ওরা এটাকে 9.something কিলোমিটার বলছে যে বাফার জোন। বাফার জোনটা যদি বলেন সেটাকে ওই যে যদি বলি আঙ্গিনাকে, আমরা তো বাফার জোন আঙ্গিনা ধরতে চাই, তো আমার বাড়ির আঙ্গিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। কিন্তু ওরা যেটা আনছে 69, এটা হচ্ছে রামসার যে সাইটটা চিহ্নিত করেছে সেটাই। সুতরাং এইটাই বলবো যে এটা উনি যেটা বললেন অন্য একটা পয়েন্টে, যে কি একটা যে মানুষকে অন্যভাবে ভুল বোঝানোর জায়গাটা। সুতরাং আমার মনে হয় হিসাবটাকে এইভাবে নেন, রামসার সাইট না, সুন্দরবন চিন্তা করলে এইটা। আরেকটা আমি শুধু এই মন্তব্য করি, দুইটা মন্তব্য আমাদের শ্রদ্ধাভাজন ওনার ব্যাপারে। আসলে সুন্দরবন শুধু আবেগ না, এটা বিশ্ব ঐতিহ্য মনে রাখতে হবে। সুন্দরবন বিশ্বের মধ্যে, উনি আমার থেকে বলবেন, আমি তো আর ওনার মতো বিশেষজ্ঞ না, আমজনতা হইলেও এটা লেখাপড়া করছি, জানছি। এটাই হচ্ছে একমাত্র এ ধরনের বনভূমি যেটা পৃথিবীতে বিরল, এবং এইটা একবার ধ্বংস হলে এই ধরনের বনভূমি আর হবে না, যেটা আপনার এই যে কাদা মাটি নোনা পানির মধ্য দিয়ে যেটা গড়ে ওঠা, এবং এইখানে যেভাবে পরাগায়ন আরো ঘটনা ঘটে, আমি সে আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাচ্ছি না, এইটা আমরা পাবো না। এটা একটা দিক। আর একটা, আমি ওই অঞ্চলের মানুষ, জিয়া ভাই তো অঞ্চলেরই, ওই অঞ্চলের দক্ষিণ ওই অঞ্চলের রক্ষা বর্ম কিন্তু এটা আইলা সিডর থেকে, এবং হাজার হাজার বছরের হিস্ট্রি দেখলে শত শত বড় বড় ঝড় ঝান্ডা থেকে কিন্তু বুক পেতে দিয়ে সে নিজেকে রক্ষা করেছে। এখানে আমি শুধু আবেগের বিষয় আমাদের না, প্রিন্স ভাই, এখানে শুধু ছোট দুইটা প্রশ্ন করতে চাই। এক হচ্ছে যে যেটি আসলে বলা হচ্ছে যে ভারতীয় সাইডে যে সুন্দরবন রয়েছে, সেই সুন্দরবনের পাশে আসলে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি করা হয়নি, করা হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রের পাশে, বাংলাদেশের পাশে। কিন্তু সুন্দরবনের যে পরিচয় আপনারা তুলে ধরলেন, এবং সুন্দরবন বিশেষজ্ঞ, সুন্দরবনে পিএইচডি করা ডক্টর আনসারুল করিম আছেন আমাদের সাথে, সুন্দরবনের কোনো ক্ষতি যদি এই পাশে হয়, তাহলে ভারতের পাশেও হবে। সেই ক্ষেত্রে ভারতের প্রসঙ্গটি এনে যে ভারতীয়রা আমাদের সুন্দরবন ধ্বংস করতে চাইছে, সেটি কি আসলে খুব না, আমি যেটি আপনারা যেটি বলছেন, ভারতীয়রা সুন্দরবন ধ্বংস করতে চেয়েছে কথা কিন্তু আমি কখনো বলিনি। জি, সুতরাং সেটি হচ্ছে অন্য আলোচনার পার্ট। কিন্তু আপনি যারা যদি বলছেন দেখেন মানে বিভ্রান্ত এবং আবেগে, এই কথা আমি, আচ্ছা তাহলে শেষ কথা ওনার ওই পয়েন্টটাকে আসি। উনি শেষে যে পয়েন্টটা বললেন, মানে ওনার দুইটা পয়েন্ট নিলাম, একটা আবেগের প্রশ্নে আমার লজিকটা বললাম এক, আরেকটা হচ্ছে যে যেটা উনি বলছেন যে এটা যদি সঠিকভাবে ব্যবহৃত হয় ক্ষতি হবে না। এখন যদির জায়গায় আমি একটা কথা খালি বলে দিই, সিজিআইএস উনি আমার থেকে ভালো জানেন, একটা সরকারি প্রতিষ্ঠান, মনিটরিং সেল তারা করে, আর কি মনিটরিং করে দেয় এরা নিয়মিত ওয়েবসাইটে। যে আপনি দেখেন এই পর্যন্ত যতগুলো কর্মকাণ্ড করা হয়েছে, তারা মনিটরিং করে প্রত্যেকটা বিষয় বলছে এটা ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হয়নি, ঠিক হচ্ছে না, ঠিক হওয়ার সক্ষম না, এই আর কি। এই হচ্ছে আসল চেহারা। সুতরাং ওই সঠিকভাবে ওইটা আসলে হবেই না, অনিবার্যভাবে আমার মনে হয় একটা সাধারণ জ্ঞানালা মানুষ বলবে যে এই ঘটনাটা ঘটলে এটা অনিবার্যভাবে ক্ষতি হবে। আর এই ক্ষতি যদি হয়, এবার শেষে আপনার লিঙ্ক করে বলি, ধরেন আমার বাড়ির যে জায়গাটা, যদি এটা আমার বাড়ি হয় আর বাড়ি আর একটা দূরের হয়, তা ক্ষতিটা তো প্রথমে আমার দিক থেকে হতে হতো, ওইখানে যেতে তো সময় লাগবে, সেটা তো পরের ব্যাপার, আরো পরের সময়টা যাবে। এবং এইবারের যে ক্ষতিটা বলছেন আপনি, অন্য জায়গার ক্ষতি আর সুন্দরবনের ক্ষতি হয়তো হুট করে হবে না। আমরাও আমাদের যাদের সাথে কথা বলি, যারা পরিবেশ বিজ্ঞানী, কিন্তু প্রিন্স ভাই, সরকার তো আসলে সুন্দরবন তো আসলে সরকারের প্রতিপক্ষ না, তো সরকার কি এইগুলি জিনিস বিবেচনা করে নাই? সুন্দরবনের ক্ষতিটা আপনারা যেমন দেখছেন, সরকার কি এটা দেখছেন? সরকারের আলটেরিয়র মোটিভটা কি আসলে, এটা যদি একটু বলতেন প্লিজ। আমরা একটা বিরতি নিয়ে ফিরি। মানে সরকারের কি লাভ? মানে আমি একদম সরাসরি বলতে চাই যে বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রণালয় যদি এই জায়গা থেকে পয়সাই রোজগার করতে চান অবৈধ পন্থা, তো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই তো রোজগার করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রভাব বিস্তার করতে পারবেন। মানে রামপালটাতে তার মোটিভ রোজগার করতে চান অবৈধ পন্থা, তো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই তো রোজগার করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রভাব বিস্তার করতে পারবেন। মানে রামপালটাতে তার মোটিভটা কি যদি এই ক্ষতিই হবে? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি যদি 1 মিনিটে বলেন যে সরকার প্রধান যাদের, সারা বাংলাদেশী শাসন করা ভার যাদের বা যে মন্ত্রণালয়, তাদের ক্ষেত্রে রামপালে করার তাদের কোনো বিশেষ কোনো আকর্ষণ থাকতে না, পারে আমাকে কিনা? যদি বলেন একেবারে খোলা মনে আমার কথা বলতে পারি, কারণ আমি এ ব্যাপারে সর্বোচ্চ ঊর্ধ্বতন মহলের সাথে আমার অল্প সময়ের জন্য কথা বলার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে যাদের উপরে নির্ভর করে তিনি এই তথ্য উপাত্তগুলো নিচ্ছেন, সেই জায়গা হচ্ছে ভ্রান্তির আমি 3টা পয়েন্ট ছোট ছোট করে বলি। দেখুন, উপর থেকে ছবি তুলে যদি দেখিয়ে এটা বলে লেমিনেট করে যে এই যে কোথাও কোনো ক্ষতি হয় না, কিন্তু এটা পরে ডক্টর বদরুল ইমামের নেতৃত্বে একটা টিম এটা পরিষ্কার ভাষায় বলছে কি পরিমাণ ক্ষতি এই যে কয়লা বিদ্যুৎ প্রকল্পে হয় সাধারণভাবে। উনি সেটা না দেখে যদি এটা কেউ দেখায়, কোনো উপদেষ্টা যদি বলে সুন্দরবনের ক্ষতি হলে পাল্টা আর একটা আমরা সুন্দরবন করে দেব, আর যদি আমাদের কেউ ওই যে খনিজ কয়লা কাঠ কয়লার পার্থক্য না বুঝে কেউ যদি বলে যে কয়লা দিয়ে ছোটবেলায় দাঁত মাজতাম এবং এই কয়লায় পানি পরিষ্কার হয়, সে কাঠ কয়লা আর খনিজ কয়লা যে এক না, তো এইটা যারা বুঝায়, আমার বিবেচনা হচ্ছে যে এইটাকে একেবারে সর্বোচ্চ, এটা আমার ব্যক্তিগত মত, সর্বোচ্চ মহলকে যেভাবে বোঝানো হচ্ছে এটা ভুল বোঝানো এবং ভুল ট্রাপে উনি পা দিচ্ছেন। প্রিন্স ভাই, আমি শুধু একটি ছোট মন্তব্য করতে চাই, যদিও আপনি এই কথা বলেন না, কিন্তু আপনি জানেন যে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ কিন্তু বলছেন, আমি তাকে কোট করছি, ভারতীয় হাই কমিশনার বলছেন রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে বাংলাদেশের পরিবেশের নাকি কোনো ক্ষতি হবে না। আপনি বিজ্ঞ মানুষ, পরিবেশ নিয়ে যদি আপনার এতই জ্ঞান থাকে তাহলে ভারতের পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে এই প্রকল্পটি ভারতেই বাস্তবায়ন করুন। অথচ আমরা জানি যে ম্যানগ্রোভ বনাঞ্চলের জীবনচক্র এমন যে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়বে। তো এই যে এটাতে একটি ভারত কার্ড খেলার বা বিভ্রান্তি ছড়ানোর একটি প্রবণতা রয়েছে মানুষকে সম্পৃক্ত করার জন্য। আমি মনে করি যে এই জিনিসটাকে একটা সহজবদ্ধভাবে মানুষকে বোঝানোর জন্য কথাটা বলা হয়েছে, যদি ক্ষতি না ওইখানে। কিন্তু আমি এইখানে আবার 30 সেকেন্ড একটু সময় নেই। ভারতের যে 2000 সালের EIA গাইডলাইন, তাতে পরিষ্কার বলা আছে যে কোনো জলাভূমি, নট সুন্দরবন, এটা তো আরো বড় ব্যাপার, জলাভূমি বা এরকম বনাঞ্চলের 25 কিলোমিটারের মধ্যে এই ধরনের কোনো মানে রেড প্রকল্প করা যাবে না। আমি আবার মেজর জিয়াউদ্দিন আমাদের কাছে আসি। আমি জানি যে ডক্টর আনসারুল করিম আপনি নিশ্চয়ই মনে রাখবেন যে এই বিষয়গুলি নিয়ে আপনি নিশ্চয়ই কথা বলবেন। মেজর জিয়া, কাঠচোর ও পাচারকারী ভূমি বেদখলকারীরা সুন্দরবন ধ্বংসের জন্য অনেক বেশি দায়ী, যে কথাটি বলছিলেন ডক্টর আনসারুল করিম, আপনিও যে কথাটি একটু শুরু করেছিলেন, তাদের প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক রাজনৈতিক প্রতিরোধ কতটা রয়েছে বলে আপনি মনে করেন? নেই বললেই চলে। দেখুন, সুন্দরবন সম্পর্কে আবেগের প্রশ্ন আছে, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সে প্রশ্ন আছে, আমাদের সব কিছুর বাইরেও একটা অহংবোধ আছে সুন্দরবন নিয়ে। এসবের মধ্যেও সুন্দরবন সম্পর্কে আমরা জানি কিন্তু খুব কম। এই টাইগার পয়েন্ট কেন হলো এটা আমরা জানি না, ইটস হিস্ট্রিক্যাল ডিসিশন। কিন্তু সুন্দরবনে যারা আসেন যান পর্যটক, কেউই এ ব্যাপারে আগ্রহী নন যে নামটা টাইগার পয়েন্ট হলো কেন। ঠিক তেমনি সুন্দরবনের অনেক কিছুই মানুষের কাছে দুর্বোধ্য এবং অজানা রয়ে গেছে। আমরা খুলনার কীর্তিমান পুরুষ আব্দুল জলিল অ্যাডভোকেট, উনি একটা বই লিখেছেন সুন্দরবনের ইতিহাস। এই বইটার মধ্যে সুন্দরবন কত বড় ছিল তার একটা খুব সহজলভ্য প্রমাণ সেখানে রয়ে গেছে। উনি ব্রিটিশ মিউজিয়ামের রেফারেন্সগুলো টেনে উনি বললেন যে কলকাতা থেকে রাজন্যপুত্র এসে সুন্দরবন কেটে যশোর শহরের পত্তন করলেন। এটা প্রায় 200 বছর আগের ইতিহাস। তাহলে সুন্দরবনটা কত বড় ছিল আপনি চিন্তা করেন। রাইট। আমরা কি ধরে নিতে পারি যে সুন্দরবনটা অর্ধেক হয়েছে? অর্ধেকেরও কম। 3 ভাগের 1 ভাগ না, 7-8 ভাগের 1 ভাগ আছে। 7-8 ভাগের 1 ভাগ আছে। তাহলে কি আমরা ওই কোরিলেশন টানতে পারি যে সুন্দরবন যে ভেঙে অর্ধেক বা 7-8 ভাগের 1 ভাগ হয়ে গেল, তাতে করে যে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা অনেক বেড়েছে? হ্যাঁ, তা বেড়েছে। তার মানে আরো যদি কমে যায় তাহলে এটা আরো ধ্বংসাত্মক হয়ে দাঁড়াবে। ধ্বংসাত্মক। এখন এই সুন্দরবনের ব্যাপারে আমরা প্রত্যেকেই আবেগ একটা নিয়ে চলি যে সুন্দরবন আমাদের বিরাট একটা কিছু, গৌরবের কিছু, গল্প করার কিছু ইত্যাদি। এবং এও আছে যে সুন্দরবন মুক্তিযুদ্ধে একটা বিরাট ভূমিকাও রেখেছে। সবকিছু মিলিয়েও সুন্দরবনের উপর যে আঘাতগুলো আসছে সেগুলো কিন্তু জিয়া ভাই, আমরা রামপালের কথাটা ডক্টর আনসারুল করিমের কাছে এটা জানতে চাইবো যে কিন্তু এই যে ও কাঠ চোর ও পাচারকারী ভূমি বেদখলকারীরা সুন্দরবনে যে ক্ষতি করছে, সেই ক্ষতিটা আসলে সামাল দেওয়ার উপায় কি? কেউ কেউ বলে থাকেন এই ক্ষতির মধ্যে আপনারও কিছু অংশগ্রহণ আছে। না, সেটা বলবেই, নাম আছে কাজেই দুর্নাম আছে। কিন্তু আসলে আমরা বেদখলও করি, আবার আমরা উল্টোটাও শুনি যে আপনি বাধা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সেটা আসলে সেটাই করি। জি, কিন্তু তা পারা যায় না, কারণ এত বড়
প্রায় 6,000 বর্গ কিলোমিটার জি এলাকা একটা প্রাইভেট কোম্পানি গার্ডিং করতে পারে না। রাইট তো সেখানে সুন্দরবনের উপর আজকে যে আঘাতগুলো এসছে, প্রশাসনিকভাবে সুন্দরবন একেবারে অবহেলার চরম পর্যায়ে আছে। সুন্দরবনে প্রশাসন বলতে কিছুই নেই, এটা বলা যায়। যারা আছেন তারা তাদের রুটিন ওয়ার্ক কেবল অনুসরণ করে যান, কিন্তু সুন্দরবনকে নতুন আঙ্গিকে নতুন মোকাবেলা করে, নতুন অবস্থার মোকাবেলা করে, চ্যালেঞ্জ মোকাবেলা করে যে সুন্দরবনকে নিয়ে আগাবে সেটা হচ্ছে না। এই যে স্মার্ট পেট্রোলিং শুনছেন না, জি আপনি 1 বছর পর শুনবেন একটু কিছুই নাই, কিছুই নাই। কিছুই হয় নাই। আমরা আবার আসবো আপনার কাছে মেজর জিয়া। আমি ডক্টর আনসারুল করিম আপনার কাছে আসতে চাই যে আপনি আসলে বিভিন্নভাবে সুন্দরবন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার হচ্ছে সেটি 1983 সাল থেকে আপনি দেখছেন, আপনি সেটি বলছিলেন। আমি একটি সরল প্রশ্ন করতে চাই, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হলে সেটি সঠিকভাবে হোক আর বেঠিকভাবে হোক, সেটি সেই প্রক্রিয়ায় মানে সুন্দরবনের ক্ষতি বন্ধে কোনো অবদান রাখবে কিনা, না ক্ষতি বাড়ানোর ক্ষেত্রে অবদান রাখবে? এটা আপনি প্রশ্নটা একটু জটিল। জটিল এই জন্যে যে যদি সুন্দরবন রক্ষা করতে হয়, তাহলে সুন্দরবন রক্ষা করতে হলে সুন্দরবনের রক্ষার জন্য তার একটা বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। একটা বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে, বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। জিয়া ভাই যেটা একটু করে বললেন যে আমরা সুন্দরবন সম্পর্কে সবাই আগ্রহী, কিন্তু জানি খুব কম। প্রিন্স সাহেব যেটা বললেন যে আমরা সুন্দরবন একটা বিশ্বের একটা অনন্য সম্পদ, এবং এই সুন্দরবনে ছাড়া পৃথিবীর অন্য কোথাও নাই। তাহলে সুন্দরবনের যে গবেষণা, সেই গবেষণা অন্য ম্যানগ্রোভ ফরেস্টের গবেষণা যদি আপনি বিচার করেন তাহলে হবে না। সুন্দরবনকে যদি বাঁচাতে হয়, সুন্দরবনের নিজস্ব গবেষণা প্রসূত তথ্য থেকে আপনাকে বাঁচাতে হবে। তো ওই জন্য বলছি, যেটা আপনি যদি বলেন যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি আমাকে সুন্দরবন বাঁচানোর জন্য যদি আর্থিকভাবে যদি কন্ট্রিবিউট করে, এবং তারা যদি সরকার যদি এমন কোনো ব্যবস্থা করে, যেমন আমার যতটুকু জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার মনে হয় এই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যে যদি কোনো বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার কারণে যদি কোনো মানুষ, ওইখানকার স্থানীয় জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য প্রতি ইউনিট বিদ্যুতের উপর 30 পয়সা করে তিনি তার স্থানীয় উন্নয়নের জন্য রাখবেন। তো আমি জানি না রামপাল বিদ্যুৎ কেন্দ্র বনের ক্ষতি হলে টাকা দিয়ে কি হবে? না, আমি বলছি যে বনের ক্ষতিটা আপনি টাকা দিয়ে কি করবেন, এখন প্রশ্নের দিকে যে আমি আসছি। জি এখন আপনি বনের কি ক্ষতি হবে, বনের যাতে ক্ষতি না হয় তার জন্য তো আপনার টাকা দরকার। আচ্ছা, প্রিন্স সাহেব যেটা বলছিলেন, সঠিকভাবে করতে হলে প্রিন্স সাহেব যেটা বলছিলেন যে সঠিকভাবে যদি আপনি টেকনোলজি দিয়ে যদি আপনি করতে চান, এবং তাকে যদি তার জন্য যদি আপনার ব্যয় করতে হবে, আপনি এখন যেটা পৃথিবীতে যে টেকনোলজিটা প্রচলিত আছে, 1960 সাল পর্যন্ত ছিল আপনার সাব ক্রিটিক্যাল, 1990-তে আসলো সুপার ক্রিটিক্যাল, এখন আসছে আলট্রা সুপার, এবং আরো আসছে অ্যাডভান্স আলট্রা সুপার। তাহলে এই যে আপনার টেকনোলজিটা ডেভেলপ হচ্ছে, টেকনোলজির উন্নয়ন হচ্ছে, তার জন্য তো কিন্তু কষ্ট বাড়তেছে। ডক্টর আনসারুল করিম, আমরা এই প্রশ্নটা আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছে একটু শুনতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরি, তার আগে দর্শকদের একটি কথা বলতে চাই যে ডক্টর আনসারুল করিম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুন্দরবনের পরিবেশ ও প্রাণ বৈচিত্র্য নিয়ে পিএইচডি করেছেন। প্রফেসর আনু মোহাম্মদ তিনি বলছিলেন যে সরকারের সাথে সম্পৃক্ত বা কোনো না কোনো ভাবে সুন্দরবনের এই প্রকল্পের সাথে জড়িত কনসালটেন্টরা বাদ দিলে কেউই রামপালের পক্ষে কোনো কথা বলছে না। আমি শুধু বিরতিতে যাওয়ার আগে ডক্টর আনসারুল করিম আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে সরকারের পক্ষের লোক, না কোনো না কোনো ভাবে কনসাল্ট, মানে সুন্দরবনের রামপাল বিদ্যুৎ প্রকল্প হলে আপনার কতখানি সুবিধা, ব্যক্তিগত সুবিধা অসুবিধা এখন পর্যন্ত আছে কিনা? না, আমি সুন্দরবন আশা করছেন থাকবে না, আমি আশা করি থাকবো, সেটা তো ভিন্ন জিনিস। এটা আনু মোহাম্মদ সাহেব কোথায় কনসালটেন্সি করবেন সেটা তো উনি আগে থাকতে বলতে পারেন না। রাইট। আর এই বিষয়ে আমি একটু সর্বশেষ আপনার কাছে এই ব্যক্তিগত বিষয় আর একটু জানতে চাইবো যে ডক্টর আনসারুল করিম, যখন এই সুন্দরবনের বা রামপাল বিদ্যুৎ প্রকল্পের এগেইনস্টে কথা বলা হচ্ছে, আমার যদ্দূর ধারণা প্রিন্স ভাই এখানে আছেন সংগঠকদের একজন, সব বিশেষজ্ঞদের সাথেই কোনো না কোনো ভাবে কথাবার্তা বলার একটি চেষ্টা করা হয়েছে। আপনার সঙ্গে আপনি তার কোনো পর্যায়ে সম্পৃক্ত ছিলেন কিনা ওনাদের আলোচনার সঙ্গে? না, আমি কোনো সময় ছিলাম না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি ডক্টর আনসারুল করিম আপনার সঙ্গে সঠিকভাবে কিভাবে সেটি করা সম্ভব সেটি আবার একটা আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করার জন্য আমরা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর আনসারুল করিম, আমরা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে সঠিকভাবে এটি করবে সরকারের এই কথায় আমরা কিভাবে ভরসা রাখি? না, সরকারের ভরসা রাখার একমাত্র পথ হলো সরকার যেভাবে কাজগুলি এগোচ্ছে সেই সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি। তো আমি যতটুকু জানিছি যে আমি যেহেতু সুন্দরবন আমার আগ্রহ আছে, ওই জন্য আমি মাঝে মধ্যে প্রিন্স সাহেব যেটা বলছেন যে ওনারা কতগুলি যে মনিটরিং রিপোর্ট দেন এগুলি আমি দেখি, এবং ওনারা যে টেন্ডার ডকুমেন্টগুলি ফ্লোট করেছেন টেন্ডারের মধ্যে আমি দেখি যে ওনারা যে সমস্ত স্পেসিফিক টেকনোলজিগুলো ওনার কথা বলছেন, ওই স্পেসিফিক টেকনোলজিগুলো যদি ওনারা ইউজ করেন, ব্যবহার করেন, যেমন ধরেন ইয়ের জন্য আপনার সালফার ডাইঅক্সাইড কমানোর জন্য ওনারা এফজিডি অর্থাৎ এটাকে আপনার যেটা বলে আমি একটু ইয়ে করে দেখছি আপনাকে, সালফার ডাই অক্সাইড কমানোর জন্য যদি যে তারা এফজিডি যেটা বলে যে ফোকাস গ্রুপ ডিসকাশন, জি, এগুলির জন্য করেছে, নক্সের জন্য তারা লো বার্নার করেছে, এবং এমন কোন টেকনোলজি অ্যাশগুলির জন্য তারা বলছে যে অ্যাশ তারা ইয়ে করবে না, এটা কমার্শিয়ালি ইউজ করা হবে, সিমেন্ট কোম্পানিকে দেওয়া হবে এবং অ্যাশ পন্ডগুলি থেকে হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি যদি বলেন যে সুন্দরবনের উপর কি প্রভাব পড়বে, এটার প্রিন্স সাহেব নিজেও স্বীকার করছেন যে এটা সুন্দরবনের যে বাউন্ডারি, অর্থাৎ আপনি করমজল যে ইয়েটা যে ওদের যে স্টেশনটা, এটা হলো সুন্দরবনের নর্দার্ন মোস্ট বাউন্ডারি। ওখান থেকে যদি আপনি করেন তো 14 কিলোমিটার। এখন প্রিন্স সাহেব বলছেন যে ইন্ডিয়াতে যে সমস্ত বাউন্ডারিগুলি দেওয়া আছে যে 25 কিলোমিটার মধ্যে, তো এটা এই বাউন্ডারিগুলি কারা করে, কি জন্য করে? এই জন্য করে যে আমার বাংলাদেশের যে জনসংখ্যা আছে 1257 প্রতি কিলোমিটারে, ইন্ডিয়াতে আছে 441। হি ক্যান অ্যাফোর্ড, ইন্ডিয়া ক্যান অ্যাফোর্ড করতে পারে যদি আপনি 25 কিলোমিটারে যদি করেন, কিন্তু আমি তো বাংলাদেশ এটা পারবো না। ওই জন্য আমরা বলেছি 10 কিলোমিটার আমরা বাফার জোন রেখেছি সুন্দরবনকে রক্ষা করার জন্য, বা 10 কিলোমিটার মধ্যে কোনো শিল্প কারখানা গড়ে তুলতে পারবেন না, কিন্তু সেটা আমরা পারবেন না বলে তো আমরা শেষ করে দিয়েছি। কিন্তু এই 10 কিলোমিটারকে তার পরিবেশ ব্যবস্থাপনা করার জন্য তো আমরা কোনো উদ্যোগ গ্রহণ করি নাই। এই ক্ষেত্রে সরকার তো তার দায়িত্ব এই ক্ষেত্রে এড়াতে পারেন না। আর যেটা বলছেন যে সিজিএস যে সমস্ত মনিটরিংগুলি করছে, আমি তো মনে করি যে ওনাদের যে এখানে সায়েন্টিফিক একটা ডেফিসিয়েন্সি আছে। ওনাদের মনিটরিং যে প্রক্রিয়া, ওদের যে মেথোডোলজি, এটা সায়েন্টিফিক্যালি এটা স্ট্রং ওনাদের। এই সমস্ত যদি আমি বিবেচনা করি তাহলে কিন্তু আমি আশান্বিত হতে পারি না যে রামপালের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আমরা যদি সত্যিকার ভাবে যদি মনে করি যে একটা গোল টেবিল বৈঠকের মাধ্যমে যদি বিজ্ঞানীদের মধ্যে যদি আদান প্রদান হয়, কিভাবে আমরা এটাকে টেকনোলজিটা কিভাবে এনশিওর করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, এবং আপনি একজন সুন্দরবন বিশেষজ্ঞ হিসেবে এটা দাবি করছেন যে এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব, সুন্দরবনে ক্ষতি না করে একটা বিদ্যুৎ প্রকল্প, তাপভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সেখানে করা সম্ভব। তবে এখন যেভাবে যাচ্ছে তাতে আমরা আশ্বস্ত হতে পারি না, যে পরিপূর্ণভাবে আশ্বস্ত হতে পারি না। জনাব রহিন হোসেন প্রিন্স, সবচেয়ে বেশি আমি আপনাদের সমর্থক বলে সবচেয়ে বেশি যে প্রশ্নটির সম্মুখীন আমাকে হতে হয় সেটা হচ্ছে যে বারবার এই কথা বলা হচ্ছে যে আপনারা কয়লা ভিত্তিক বিদ্যুতের বিরোধী নন, কিন্তু সুন্দরবনকে বিনিময়ে আপনারা চান না। কিন্তু প্রসঙ্গটি বারবার আসে যে সুন্দরবনের রামপাল বা ওইটা ছাড়া আসলে কোন জায়গায় করলে আমরা সেই বিরোধিতার সম্মুখীন হতাম না, বা পরিবেশ আমরা বিনষ্ট করতাম না। এটাকে গাজীপুরের শালনায় করলে, রামপাল ছাড়া খুলনার অন্য অঞ্চলে করলে, পার্বত্য চট্টগ্রামে করলে, আমরা বাঁশখালীতে দেখেছি 6 জন মানুষ প্রাণ দিয়েছে, মহেশখালীতে করার ক্ষেত্রে পরিবর্তন অনেক প্রস্তাব আসছে, মাতারবাড়িতে হচ্ছে, কোথায় আমরা করতে পারতাম এই ঘনবসতিপূর্ণ জায়গায়? আপনার আমি সরাসরি উত্তরে দিয়ে সাথে অন্য কয়েকটা কথা বলতে কিন্তু পরে আসি। আমি যদি যেটা বুঝে থাকি, আমরা বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানীরা অন্যরা যখন আলোচনা করে, তারা ওই খুলনার বাইরে বরগুনা এবং ওই অঞ্চলের উপকূলীয় অঞ্চলে আরো কয়েকটা জায়গা তারা বিকল্প দেখিয়েছে, কিন্তু ওইটা বিকল্প কিনা আমি ব্যক্তিগতভাবে এখনো জানি না। পয়েন্টটা হচ্ছে যে এই ধরনের প্রকল্প করার জন্য এই ধরনের ক্ষতি হবে না, তার আগে যে পরিবেশগত সমীক্ষা করা যায়, সেই সমীক্ষা করে অন্য যে জায়গায় করা সম্ভব সেটা করলে আপত্তি নাই। সুতরাং জায়গাটা তো আগে বলা যায় না, কিন্তু আমি বললাম যে অলরেডি বিকল্প চিন্তা আছেই এবং করা যায়। এবার আমি আসি, আপনাকে এই সুযোগে দুইটা কথা বলতে চাচ্ছি। দেখুন, তাহলে আমরা একটা আলোচনায় বোধহয় এ ব্যাপারে কেউ দ্বিমত করছি না, এখানে আমাদের উনি আনসার ভাই মোটেই দ্বিমত করলেন না যে সুন্দরবন প্রয়োজন আছে। ক্ষতি হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে দরকার কি? সুন্দরবন রিপেয়ার করে আগায় নেওয়া। তার জন্য আমাদের বক্তব্য হচ্ছে একটা সুন্দরবন রক্ষা একটা অভিন্ন নীতিমালা করেন, এলাকার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কাজ করেন, এই একটা দিক। 2 নম্বর দিক একটা বলি যে বিদ্যুতের যে কথা বলা হচ্ছে, একটু আপনি হিসাব করে দেখুন তো যে বিদ্যুৎ এখন আমাদের প্রয়োজন, কিন্তু বিদ্যুৎ তো আমরা তো কিভাবে চাই? কম দামে চাই, নিরবিচ্ছিন্ন চাই। এইখানে যে এখন কথা বলা হলো 1320 মেগাওয়াট, তাই তো? 1320 মেগাওয়াটের জন্য কয়লা বিদ্যুৎ প্রকল্পে আপনি আমাদের এই যে মাওয়া ঘাট এবং অন্য জায়গায় চুক্তি কত টাকা করে হয়েছে?
4 টাকা 3 টাকা বা 80 পয়সা, এই তো। কিন্তু এইখানে পিডিবির চেয়ারম্যান আগের চেয়ারম্যান যখন এটা প্রথম চুক্তি হয় সাক্ষাৎকারে বলছে 8 টাকা 40 পয়সার কম হবে না। সর্বশেষ যে অর্থনৈতিক গবেষণা একটা আন্তর্জাতিকভাবে যেটা বেরিয়েছে, তারা হিসাব করে দেখিয়েছে যে 9 টাকা 20 পয়সার কম হবে না। তাহলে দেখেন দাম বেশি পড়ছে, কম দামও হচ্ছে না। মানে আমি এই আমদানি করে কলে তো দাম বেশি পড়বে। আরেকটা পয়েন্ট বলে দিই আপনাকে, এই একটা আছে। এবার আপনি একটা হিসাব করে দেখেন যে মাত্র 320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন মানে আমাদেরই এই দেশের। কিন্তু প্রিন্স ভাই, দর্শক একটু বিভ্রান্ত হবে আপনি যদি পাশাপাশি এটিও না বলেন যে আপনি যদি তেল দিয়ে বিদ্যুৎ করি তাহলে আমাকে কত পার ইউনিট কত পড়ে, 15-16 টাকা পড়বে, সেই জায়গায় সেটি অর্ধেক পড়ে। সে কথা আমি বলছি কি, যে যখন কয়লা দিচ্ছে, আবার তাহলে ওইটা রিপিট করি, ভুল বুঝাবুঝির অবকাশ নেই। আমি বলছি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে আমাদের দেশের অন্য জায়গায় যেখানে 4 টাকা ইউনিট পাওয়া যায়, আমি কেন সুন্দরবনের কাছে যে অনেক বেশি খরচ করে 9 টাকা 20 পয়সা ইউনিটে করবো? মাওয়াঘাটে আপনি দেখেন যে ওরিয়ন গ্রুপের সাথে চুক্তি হয়েছে, এটা 4 টাকা ছিল, 3 টাকা 80 পয়সা ছিল। আমি অন্য চুক্তিগুলো দেখুন, আমি কথাটা তুলেছি। মাওয়াঘাটে তো আর 1320 মেগাওয়াট করতে পারবে না। 400 কত 300 কত কিন্তু আমার তো এখন আমি আসছি, আমার পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটা আমি যে লজিকটা আনতে চাচ্ছি যে আপনি বেশি টাকা খরচ করে সুন্দরবন ধ্বংস হওয়ার যে কোশ্চেনটা উঠেছে সেইটাকে আপনি কেন করছেন? আচ্ছা, তারপরে আপনি দেখেন যে বিদ্যুৎ আমরা পাচ্ছি, আমাদের এই যারা ইকোনমিস্ট তারা সমীক্ষা করে বলেছে যে বাংলাদেশে যত মানুষ পার মাথা পিছু 6 বা 8 ওয়াটের বেশি বিদ্যুৎ পাবে না, যা দিয়ে একটা আপনি এই যে সাধারণ এখন যে বাল্ব মানে কম ওয়াটে জ্বলে আপনি একটা বাল্বও জ্বালাতে পারবেন না। মাথা পিছু বিদ্যুৎ তো এরকম না প্রিন্স ভাই। না আপনাকে আমি যদি আপনি এই মুহূর্তে কত জেনারেশন আমার কাছে হচ্ছে সেটা আপনি দেখেন এই মুহূর্তে। জি বলেন। আমি আপনাকে বলি, তারপর আপনি বলেন। আমি ওটা থার্ড পয়েন্ট আসছি, তাহলে আমি লজিকগুলো একটু দেখেন। এবার থার্ড দেখেন আপনি আমাকে এখন যত গভর্নমেন্ট বলে হয় 12,700 অথবা 13,500, এই দুইটা ভার্সন আছে। আপনি যেটাই ধরে নেন, আমার কোনো আপত্তি নেই। এখন আপনি দেখেন যে উৎপাদন সর্বশেষ কত করলো। আমি জেনারেশন ধরতে চাই। আজকে অ্যাকচুয়াল জেনারেশন হয়েছে 7,984। তাই আমি তাই বললাম 8,000 মেগাওয়াট। ইয়েস, 8,200 300-র উপরে করে নাই। কিন্তু আমি বলছি আপনি এবার একটু অঙ্ক এখানে বসে আপনি মিলিয়ে নেন যে গভর্নমেন্ট বলছে তার সুযোগ আছে করার 12,000 মেগাওয়াট, 12,700 মেগাওয়াট। আপনি দেখেন কত পার্সেন্ট অফ হয়ে আছে। তো আমি তো আসলে গ্যাস বিদ্যুৎ সেভাবে দিচ্ছি না, সেটা আমি বলছি না। আমি বলছি যে তাহলে লজিকটা আপনি দেখেন। আপনি আবার এই যদি বিদ্যুৎ কেন্দ্র করেন যে সময় অপারেশনে যাবে, তখন আমাদের এখানে গভর্নমেন্ট বলছে সেটা তখন মানে 17-18 হাজারের উপরে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আমি কোশ্চেনটা বলছি মাত্র তার থেকে 1300 মেগাওয়াট মানে কয় পার্সেন্ট? এটা 7-8%। তাহলে আমি বলছি 7-8% বিদ্যুতের জন্য এত বড় সংকটে রেখে আপনি কিন্তু 8,000-এর 1320 ধরবেন। আমরা একটা বিরতি নিচ্ছি। আমি যে ওই সময় যখন উৎপাদনে আসবে তা ধরবো কেন? আমার যখন উৎপাদনে আসবে সেই সময়টা যদি ধরি, আমার পয়েন্ট হচ্ছে যে এতগুলো সংকটের মধ্যে কেন আমার সুন্দরবন ধ্বংস হলে যার বিকল্প নেই সেই জায়গাটায় কেন এই বিদ্যুৎ কেন্দ্র করার জন্য এত আমরাই করছি? আমরা একটা সফট অ্যাপ্রোচ এখানে বলে দিই, অন্যরা বলে রেখেছে যেটা এটা আমাদের অ্যাপ্রোচ না। আমাদের দেশের অন্যরা যদি এত প্রয়োজন হয় তাহলে আমি ওনার সাথে একমত। যদি একমত এই পয়েন্টে যদি ওনাকে আমরা হয়তো আমরা ডাকতে পারি, ডাকলে তো আসুক। আমরা সরকারকে ওপেন কল দিয়ে রেখেছি যে আপনারা একটা দুই পক্ষ নিয়ে আলোচনা করেন, আমরাও লোক পাঠাই। তারপরে যারা যুক্তিতে যদি মনে করে যে এইটা কোনো ক্ষতি হবে না, আমরা তখন নিজেদেরকে উইথড্র করবো আমাদের এই জায়গা থেকে, কোনো আপত্তি নেই। কিন্তু সর্কার তো সেই জায়গায় আসছে না কখনো, তো আসলোই না কখনো। প্রিন্স ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে মেজর জিয়াউদ্দিনের কাছে এই বিষয়ে আপনার সর্বশেষ মতামত জানতে চাইবো। আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মেজর জিয়া, আপনার শেষ মন্তব্য আমরা একটু শুনবো এই পর্বে, যে সুন্দরবনের রামপাল কয়লা বিদ্যুৎ করা না করা সম্পর্কে। দেখুন, এখানে বলা হয়েছে যে যদি সঠিকভাবে করা হয় তাহলে সুন্দরবনের ক্ষতি হবে না। এই সঠিকের মান নিরূপণ এবং ব্যাখ্যা কিছুই নেই। এমনকি সরকারও এই সঠিকের কোনো ব্যাখ্যা দেননি, কোনো শ্বেতপত্র নেই এর উপরে। কিন্তু এ নিয়ে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে একটা বিরাট হইচই এবং বেশ একটা শোরগোল সৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো আপনি সঠিক কাকে বলেন সেটাই তো আমরা জানি না। আর যদি সঠিক করতে গেলে সুন্দরবনের ক্ষতি হবে না এই গ্যারান্টি দিতে পারেন, একটা প্রশ্ন দাঁড়ায়। আমাদের দেশে যা কিছুই হয় শুরুতে আমরা হাতি ঘোড়া সব মেরে ফেলি, আর শেষে গিয়ে আমরা ওই ইঁদুর খুঁজেও আর পাই না। তো আমাদের দেশে জাতীয় এই সম্পদ ধ্বংস করার পরে তখন কি হবে, সঠিক হলো না বেঠিক হলো,
এইটার নিরূপণ করার। সম্পদ ধ্বংস, সুন্দরবন ধ্বংস সম্পর্কে একটু ডক্টর আনসারুল। আর সেখানে হচ্ছে যে এই সঠিকের ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা আমাদের প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল হতে পারি, কিন্তু তিনি একাই কি রাষ্ট্র চালাবেন? তিনি একাই কি এই কয়লা বিদ্যুৎ চালাবেন? এটা কি সম্ভব? তার পক্ষে এই টেকনোলজি নিয়ে দাঁড়িয়ে থাকা এটা তো সম্ভব নয়। কাজেই এখানে সঠিকভাবে পরিচালনার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ডক্টর আনসারুল করিম, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি নিশ্চয়ই ডক্টর আনিসুজ্জামান খানের কথা জানেন, যে তিনি জীব বৈচিত্র্য গবেষক, এবং তিনি বলছেন বিবিসিকে এই মুহূর্তে যেটি করা দরকার সেটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার যে ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যানেজমেন্ট প্ল্যান সেটা ডেভেলপ করা, রামসার সাইট তার ক্রাইটেরিয়া অনুযায়ী আরেকটা ম্যানেজমেন্ট প্ল্যান, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যাকশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা, রামপালে মানে সেগুলি তিনি বলছেন সব রকমের যতটুকু মেজার্স নিলে পরে সুন্দরবনে কোনোই ক্ষতি হবে না আমাদের স্টাডি তাই বলে, বাংলাদেশ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাই বলে, যে আমাদের স্ট্রং কমিটমেন্টে আমরা মনে করি সুন্দরবন নিরাপদ থাকবে, এটি বলছেন তিনি। আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এটি আসলে সম্ভব কিনা। আবারও ওই প্রশ্নে ফিরে আসি। আসলে সুন্দরবন রক্ষা করার জন্য যেটা আমি যেটা মনে করি যে সুন্দরবন যদি রক্ষা করার জন্য যদি আমরা যদি সিনসিয়ার হই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা দীর্ঘমেয়াদী একটা সমন্বিত পরিকল্পনার মধ্যে আসতে হবে, এবং সেই পরিকল্পনাটা কোনো ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট বলেন কিংবা ফরেস্ট ম্যানেজমেন্ট বলেন এই ধরনের পরিকল্পনাই হবে না। আমাদেরকে সেই পরিকল্পনার মধ্যে আনতে হবে যে আমাদের সুন্দরবনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটা উন্নয়নের ধারা, উন্নয়ন ফ্রেমওয়ার্কের মধ্যে কিভাবে আমরা সুন্দরবনকে রক্ষা করতে পারি সেই একটা ব্যবস্থাপনা আমাদের করতে হবে। আর আমরা ধরেন পরিবেশ অধিদপ্তর সুন্দরবনের 10 কিলোমিটার বাফার জোন ডিক্লেয়ার করেছে, ওখানে কোনো শিল্প কারখানা গড়ে তোলা যাবে না। এটা কি সমাধান? অবশ্যই এটা কোনো সমাধান না। শিল্প কারখানা গড়তে হবে, এবং শিল্প কারখানা গড়ার ক্ষেত্রে কি কি নীতিমালা গ্রহণ করতে হবে সেই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা পরিবেশ অধিদপ্তর যারা সুন্দরবনের ওই জায়গাটুকু থেকে শিল্প কারখানা করতেই হবে। সুন্দরবনের বা বাফার জোনের কাছাকাছি বা বাফার জোনের ভিতরে, সুন্দরবনের উজানে যদি আপনি শিল্প কারখানা যদি গড়ে না তোলেন, আজকে হয়তো আপনি বলছেন যে আপনারা করবেন না, কিন্তু আরেক জেনারেশন 2 জেনারেশন পরে কিন্তু আপনি রাখতে পারবেন না, কারণ সুন্দরবনের ইতিহাস ওটা বলে না। সুন্দরবন একসময় সবাই এখানে আমরা সবাই একমত ছিলাম, কলকাতা পর্যন্ত সুন্দরবন ছিল, বৃহত্তর ফরিদপুর পর্যন্ত সুন্দরবন ছিল, কিন্তু মানুষের প্রয়োজনে সেই সুন্দরবন আস্তে 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 বিভিন্ন আজকের অবস্থায় চলে আসছে। যখন অর্থনৈতিকভাবে দেখবেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ অর্থনৈতিক উন্নয়নের সুন্দরবন বাধা হয়ে গেছে, তখন সুন্দরবন তার সুন্দরবন থাকবে না। রাইট। আমি প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাইবো, যেটি বিরতির সময় আলোচনা করছিলেন ডক্টর আনসারুল করিম, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, যে আপনি যেখানেই আসলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে চান সেখানে তো আসলে যদি সুন্দরবন নাও থাকে মানুষের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হবে, পশু পাখির ক্ষতি হবে, প্রাণের ক্ষতি হবে। বাংলাদেশে তো একদম কিছু নাই, এরকম জায়গা আমরা আসলে পাবো না। আমাদের করণীয় কি? আমরা সেটা ঠিক। আমি তো এই কথার উত্তর আগেও কিন্তু বলে গেছি যে কয়লা বিদ্যুৎ এগুলো হচ্ছে লাল ক্যাটাগরির প্রকল্প, কিন্তু করার আগে পরিবেশগত সমীক্ষা এবং সবকিছু করে যদি সেইখানে দেখা যায় যে এটা একটা উপযুক্ত জায়গা, ক্ষতি তো হবেই, সেরকম জায়গায় করলে আমাদের তো সেটা খুঁজে বের করে করতেই হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে কেন আগে আমি মাইন্ডসেট করছি যে আমাকে এটাই করতে হবে। বিদ্যুৎ উৎপাদনের তো আরো অনেক বিকল্প পথ আছে। এখন কিন্তু আপনি দেখেন আমাদের দেশেও সোলার সিস্টেম অনেক চালু হয়ে গেছে, এবং এটা চালু হচ্ছে। আমাদের দেশে বিদ্যুৎ আছে, সূর্য আছে, আমাদের বায়ু আছে, এই যে অন্যান্য জায়গাগুলো, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা এখন মধ্যে পৃথিবীর অনেক জায়গায় যাচ্ছে। অর্থাৎ পয়েন্টটা হচ্ছে যে আপনি একদিকে কেন মাইন্ডসেট করবেন, এটা কিন্তু আমাদেরও এখন গভর্নমেন্ট একদিকে আছে আমি তা বলি না, তারাও নানাদিক সার্চ করছে। আপনি নানাদিক সার্চ করে করেন, এবং এই ধরনের বিদ্যুৎ প্রকল্পের জন্য আমরা যদি ওই ধরনের পরিবেশগত সমীক্ষা করে যেখানে উপযুক্ত জায়গা পাই সেটা করব। আরেকটা দিক আমার ব্যক্তিগত বুঝ থেকে বলি আর কি, যে সেটা হচ্ছে যে কেন আমি প্রথমে এত বড় বড় চিন্তা করি, যদি আমার অনেক বড় জায়গায় যদি না হয় আমি ছোট প্রকল্পও তো চিন্তা করে আগাইতে পারি। আপনার বিদ্যুৎ তো লাগবেই, তাহলে এই পথগুলো নিয়েই যদি আগাতে পারি তাহলে কিন্তু আমি কোনো সমস্যা দেখি না। এখন দেখুন এখানে এই আলোচনা একটু খালি ছোট্ট মন্তব্য করি, যদির উপরে দাঁড়ায় কেন আমি করব। আপনি জানেন যে সম্প্রতিকালে আমাদের মন্ত্রী মহোদয় তার আমন্ত্রণে একটা গ্রুপ উনি চুজ করছিলেন, তারা কিন্তু সুন্দরবনে হেলিকপ্টারে ঘুরে আসছেন। তারপরে মন্ত্রণালয়ে তাদের সাথে কিন্তু তাদের যুক্তি পাল্টা যুক্তি শুনেছেন, এবং ফিরে আসার পরে হিস্ট্রিটা এটা বলে, বা আমরা তথ্য দেখলাম যে একমাত্র ওইখানে উপস্থিত সরকারি দল, মানে যারা সরকারি চাকরি করেন এবং বা ইন্ডিয়ান ওই কোম্পানির প্রতিনিধি, এরা বাদে বাংলাদেশের যারাই ছিল তারাই কিন্তু এটা বলেছে। এমনকি আমাদের অর্থমন্ত্রী সাহেবের কথা দেখুন,
উনি বলেছেন যে হ্যাঁ ক্ষতি তো কিছু হবেই, কিন্তু ফিরে আসার কোনো পথ আমাদের নাই। সুতরাং আমি বলছি এই যদির উপরে দাঁড়ায়, আপনি কেন শুধু এই জায়গায় করবেন? অল্টারনেট জায়গায় চিন্তা করা খুবই সম্ভব। এবং আমরা এই কথা দিয়ে আমি শেষ করি, আমরা এই গত 28 তারিখে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে খোলা চিঠি দিয়েছি, সেখানে পরিষ্কার ভাষায় কিন্তু প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করে বলেছি যে অন্য কথা আমি সবার জন্য পড়ছি না, বলছি যে বিদ্যুৎ সমস্যার যে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে বিদ্যুৎ সমস্যার সমাধান উপায় কি? আপনার অবগতির জন্য আমাদের বিকল্প 7 দফা প্রস্তাবের কথা বলেছি এবং বলেছি আপনি চাইলে আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত পরামর্শ আপনাদেরকে দিতে পারি। মেজর জিয়াউদ্দিন, ডক্টর আনসারুল করিম এবং রুহিন হোসেন প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।